জেরুসালেম দেশ সাম্প্রতিক স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে সারা দেশে অন্তত বহু হতাহত, বিক্ষোভ সংঘর্ষ উত্তাল দেশ। 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি কাল। সুপ্রিম কোর্ট সহ বন্ধ ঘোষণা সব আদালত। যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আবার অনির্দিষ্টকাল কারফিউ, এই শিরোনাম আমরা আজ কথা বলবো। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা সরাসরি তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর এম ওহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি ডক্টর এম ওহিদুজ্জামান স্যার আপনার কাছে আসতে চাই। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আন্দোলনের উৎপত্তি, আপনাদের ছাত্ররা আসলে এখান থেকে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি, সেটি পরবর্তীতে গতকাল এক দফা আন্দোলনের রূপ নেয়। আজকে অসহযোগ আন্দোলনে সারা দেশে বহু হতাহত হয়েছে। আমি যদি ছোট্ট কয়েকটি পরিসংখ্যান বলি, সংঘর্ষে বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1, রংপুরে 4, মুন্সিগঞ্জে 3, ভোলা 1, বরিশালে 1, কুমিল্লায় 2, লক্ষ্মীপুরে 7, সিরাজগঞ্জে 7, কিশোরগঞ্জে 3, ফেনীতে 7, পাবনায় 3 জন নিহত। এভাবে অনেক জেলাতে আসলে নিহতর সংখ্যা এবং আহতের সংখ্যাও রয়েছে। পাশাপাশি আসলে স্বাধীনতার পর এমন পরিস্থিতি আমরা এর আগে দেখেছি কিনা, কি মনে হয় আসলে কোথায় যাচ্ছে আমরা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সেটা আসলে আমার পক্ষে বলা কঠিন। তো আমি যে বলবো যে ছাত্রদের যে আন্দোলন এবং সেই একই সময়ে শিক্ষকদের আন্দোলন ছিল, সেই ছাত্রদের আন্দোলন, এটা সবাই বলবে যে একটা যুক্তিসঙ্গত আন্দোলন, এবং সেটি ছিল অত্যন্ত একটি সিস্টেমেটিক আন্দোলন। এবং সেই আন্দোলনের মধ্যে মানে একটা গ্যাপ ছিল। গ্যাপ হলো এই, কোটা বিরোধী আন্দোলন হয়েছে 2018-তে। আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সমগ্র কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিলেন। ছাত্ররা চেয়েছিল কোটা কমানো, মানে একদম বাতিল তারা বলে নাই, যাই হোক, বা মুক্তিযোদ্ধা কোটা বাতিল ইত্যাদি, কিন্তু সব কোটা বাতিল করে উনি একদম ক্লিন, সব মেধায় হবে। তো সেখানে পরবর্তীতে যারা অ্যাগ্রিভড, আপনি জানেন যে আমরা পার্সোনালি সুপ্রিম কোর্টে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 102 অনুযায়ী রিট করা যায়। 3 ধরনের রিট আছে। একটা আছে চার্সিয়ারি, যদি আপনি পার্সোনালি অ্যাগ্রিভড হন করতে পারেন। রেড ম্যান্ডামাস আছে, আর একটা আছে সিভিল লিটিগেশন কেস যদি থাকে, অর্থাৎ আপনি নিজের এগ্রিভ না হলেও করতে পারেন যদি ন্যাশনাল ইন্টারেস্ট, সোশ্যাল ইন্টারেস্ট বা দেশের কোনো ইয়াতে হয়। কিন্তু এটা হলো পার্সোনালি যারা এগ্রিভ তারা মামলা করেছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধার যারা সন্তান, যেটা করার পরে সেই মামলাটার রায় হয়ে এসে 2024-এর মামলাটা বোধহয় অত আগে 18-তে করে না, সম্ভবত 22-23-এ করেছে যতদিন আমি জানি। এই 24-এর জুনের প্রথম দিকে সেই রায়টা হয় যে তারা সরকারের আচ্ছা অর্ডার, এটা একটা রায়ের একটা অর্ডার হলো এই যে একটা অর্ডার হয়, রায়টা কিন্তু পূর্ণাঙ্গ। সুপ্রিম কোর্ট যে অর্ডারটা ঘোষণা করেছে ছোট, তার মধ্যে তারা বলছে যে এই প্রজ্ঞাপনটা অসাংবিধানিক, বাতিল, যেহেতু এটা টোটাল কোটাই বাতিল করছে। যদিও আমরা পরবর্তীতে দেখলাম যখন পূর্ণ রায়টা হলো, বেরোলো, রায়তো সময় লাগে, রায়টা দেখতে হয়, অর্ডার তো বসে দিয়ে দেয় একটা ছোট, সেটা নিশ্চয়ই জানে না। না, আপনি দেখেন সেখান থেকে এই যে গ্যাপটা, প্রধানমন্ত্রীর বক্তব্য বলতে আমি তো বাতিল করেছি এবং আপিল করলো। সে আপিলে কিন্তু এই নেতারাও, এরা এই রায় বাতিলের পরেই তারা আন্দোলনে নামলো, কিন্তু তারা আপিলের সাথেও ছিল, অ্যাটর্নি জেনারেলের সাথে কথাও বলেছে, এবং উনি বলছে যে আমরা স্টেপ আপ, অ্যাপিলেট ডিভিশনের স্টে দেয় নাই, যে পূর্ণাঙ্গ রায়টা আসে নাই, রায়টা আসুক তারপর আমরা ইয়ে করবো। যাই হোক, আমরা জানি তারপর এরকম হয়েছে, তারা দাবি দিয়েছে, দাবি মানা, আবার দাবি নানা কিছু হয়েছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি ছাত্ররা যে দাবিগুলো দিয়েছে প্রত্যেকটা পেছনে যুক্তি আছে, কিন্তু এই যে সর্বশেষ যে দাবি, এটা ছাত্রদের দাবি বলে আমি মনে করি না। এক দফা যে দাবি, এটি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দাবি। এটা ওই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, কোটা আন্দোলনের সাথে কোনো সম্পর্ক আছে এই দাবির সাথে নাই। এটা রাষ্ট্রের দাবি, রাজনৈতিক দাবি, এবং এই দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সে কিন্তু অনেক আগেই অসহযোগ ডাক দিয়েছিলেন নির্বাচনের আগে, আমরা জানি, বা অন্য হয়েছে। এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি তো সব দাবি মেনেছি, তারপর তিনি বলছেন যে দরজা খোলা আছে। তিনি যারা বলছেন যে গত 2-3 দিন আওয়ামী লীগ যে তাদের যে জাতীয় শোক দিবসের যে কর্মসূচি, একের পর এক যাতে সংঘর্ষ না বাধে সেজন্য শিফট করা হয়েছে। তারপর উনি বলছে আসো। এখন আজকে যে সারা দেশব্যাপী
এই যে হত্যাযজ্ঞ হলো, এত লোকের জীবন গেল, এবং একেবারে সরকারি মানে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে অ্যাটাক হলো, সেখানে সবকটা অ্যাম্বুলেন্স ভাঙা থেকে শুরু করে এই যে ঘটনাগুলো হলো, তাহলে এরা কারা করছে? আবার কোটার যারা আন্দোলন, এবং আমরা দেখলাম কিন্তু সবাই হাতে লাঠি, সব পক্ষই কিন্তু লাঠি হাতে। তো তারা বলল যে সকালেই যে মিছিল ইউনিভার্সিটির আশেপাশে দেখলাম, এবং ওনারা বললেন যে ঠিকই, এটা ছাত্ররা করতে পারে না, এত একটা হাসপাতাল ছাত্ররা এটা করবে কেন? আপনি বলেন, কেউ তো করবে না, আপনি আমি ছাত্ররা করবে? কিন্তু করেও নাই তারা। হয়তো আপনি ছবি দেখলে দেখবেন যে যারা নেতৃত্ব করে না, কিন্তু ওখান থেকেই কিন্তু একটা অংশ যারা ওই সবাই অংশগ্রহণ করতে আসছে তারাই করেছে হত্যাযজ্ঞগুলো। অর্থাৎ ছাত্রদের ব্যানার রেখে আমাদের এই ছাত্র যারা যুক্তিসঙ্গত আন্দোলন করছে, আর একটা অসুবিধা হচ্ছে এখানে অনেক নেতা, ফলে তারা কিন্তু আমার মনে হয় যে, এবং অনেক পক্ষ জড়িয়ে গেছে এখানে, সেই পক্ষ নিজ নিজ জায়গা থেকে সবাই তার এজেন্ডা নিয়ে আছে, সামনে আছে ছাত্ররা, কিন্তু আসলে এই আন্দোলন ছাত্রের হাতে নেই, থাকতে পারে না। ছাত্ররা তো বারবারই বলছে এখানে তারা যে আমরা এই সহিংসতার সাথে জড়িত না, যারা এটাকে ডাল করে রাজনৈতিক অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার কথাই তারা বলছে, আমি সেটাই বলছি, আপনার মনে আছে, তাদের তারা হুঁশিয়ার করেছে, এবং এই সহিংসতার তারা পার্ট না, তাহলে তাদের তো বুঝতে হবে যে সেই জায়গা থেকেই তো হচ্ছে। আমরা চাই যে তারা বসুক, কথা বলুক। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে যে কোনো সময় তারা বসতে পারে, এবং উনি ব্যাখ্যা দিয়েছেন যে আগেও কথা হয়েছে, তার পক্ষ থেকে মন্ত্রী বা অন্যান্য পর্যায়ে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ঢাকা বিসি তিনিও বলছেন যে তার সাথেও সে একেবারে জুলাই মাসের শুরুর দিকেই নাকি, আমি তো আর বিশ্লেষণ কথা নাই বলে আমি জানি না, বলছেন যে 7-8 তারিখেই বৈঠক হয়েছে, বা যাতে মানে একটা স্থিতিশীল অবস্থা থাকে তার মধ্যে দিয়ে জায়গায়। এখন আমরা দেখলাম যে দেখেন এত প্রাণ ঝরে যাচ্ছে, এবং এই ছাত্র যারা আগামী জাতির ভবিষ্যৎ, তাদের মাথায় স্বাধীনতার পতাকা। এখন আমি তো মনে করি এদেরই দায়িত্ব এগিয়ে এসে এই জিনিসগুলোকে একটা সলভ করা, বন্ধ করা, সমাধানের জায়গা নিয়ে, মৃত্যুর হার কমানো, সমাধানের জায়গা নিয়ে নিশ্চয় আমরা আপনার আরো কথা শুনবো। আমরা একটু ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসি, যে আসলে ছাত্রদের যে এক দফা দাবিতে আসলে তাদের কোটা সংস্কার হলো, তাদের অনেকগুলো দাবি পূরণ হলো, রংপুরে 2জন পুলিশকে বরখাস্ত করলো, যেটি ডক্টর মহিদুজ্জামান স্যার বললেন যে এর পেছনে আসলে রাজনীতি জড়িয়েছে। কি বলবেন, আসলে কি ঘটছে? আমরা আবার অনির্দিষ্টকালের কারফিউ ঘোষিত হলো। ধন্যবাদ ফখরুল আপনাকে, এবং আমার সাথে আমার অগ্রজ আছেন প্রফেসর ওয়াহিদুজ্জামান, তো তাকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে আমি আজকে ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। বাংলাদেশে গত জুলাই মাসের 15 তারিখের পর থেকে এই ছাত্রদের মানে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের যে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে পর্যন্ত এসেছে, সেই আন্দোলনকে দমন করতে যে বাংলাদেশে আজকে আমরা 19 তারিখে 85 জন নিহত হয়েছিল। আজকে যে আন্দোলনে সেটা আমরা 88 থেকে 93 বিভিন্ন তথ্য আমরা পেয়েছি, বা আরও বেশি হয়তো হবে, আরও অনেকেই খুব সিরিয়াসলি আহত আছেন। তো এই যে মৃত্যুর মিছিলটা প্রতিদিন যে বৃদ্ধি পাচ্ছে, এবং এটি আমাদেরকে মর্মাহত করে। ব্যক্তিগত আপনাদেরই ছাত্র ছিল তারা, তাদেরই ক্ষোভটি কি নিরসন করা যেত না, বা আপনাদেরও কি দায়িত্ব ছিল না? শোনেন, আমি একটা জিনিস বলি যে এই বিষয়টা প্রথম থেকেই আমরা একটা ইগো, জেদাজেদি, এগুলোর মধ্য দিয়ে ঠেলতে ছাত্রদেরকে আজকের অবস্থানে আমরা নিয়ে আসছি। এখানে প্রথম কথাটা হলো, এটি শিক্ষকদের নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। শিক্ষকরাই তো নিজেদেরই তো কোনো অস্তিত্ব নাই। আজকে গতকাল একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, আমরা অনেকেই খুব খুশি হয়েছি যে প্রত্যয় স্ক্রিম থেকে বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। তো আমি খুব খারাপ লাগলেও বলবো
যেটা আমাদের শিক্ষকদের কোনো অর্জন না। ওই যে জীবনগুলো চলে গেল যে আমাদের শিক্ষার্থী, তাদের অর্জন। এটা একদমই ঠিক। আমি বললাম এটা আপনাকে, আপনি তো টায়ার্ড হন নাই এখনো, তারপরে আমরা বলছি এইগুলো আমরা এখন এই যে সত্যকে অস্বীকার করার যে প্রবণতা, এটার জন্য অবশ্যই এই ছাত্রদের আন্দোলনে যদি এই পরিস্থিতি না হতো, আন্দোলন ছাড়াই কথা হয়েছে, আন্দোলন কি বলেন আপনি, আমলাতান্ত্রিক কারণে সেই দিন কোন পরিস্থিতিতে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শিক্ষামন্ত্রী আপনাদের সাথে বসেছে, একটা যখন আর কোনো পথ নেই সারা দেশের, তখন অন্ততপক্ষে শিক্ষকদের শান্ত করার একটা কৌশল হিসাবে এটা আসছে। এবং এটা আমি জোর গলায় বলবো যে এটি আমাদের শিক্ষক নেতৃত্বের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী 14 তারিখ পর্যন্ত বলেছেন যে এরা টায়ার্ড হোক, তারপর আমরা কথা বলবো। মানে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের সরকার প্রধানের কি দৃষ্টিভঙ্গি, এটা আমরা সবসময় দেখেছি। এখন আপনাকে যে কথাটা বলছি, যে এই যে একটু আগে উনি বলেছেন 2018 সালে সংকটটা কিন্তু সেইখানেই তৈরি করা হয়েছে। একটা সংকট সমাধান করতে যে একটা স্থায়ী সংকটের বীজটা সেইখানে আমরা বপন করে দিয়ে আসলাম। নির্বাহী আদেশে আপনি সবকিছু বাতিল করে দিলেন। বাতিল তো আমরা চাই নাই। সেই নির্বাহী আদেশটা আপনি বলেছেন যে আমি রাগ করে বাতিল করে দিয়েছিলাম। এই কথাটা যদি মাননীয় প্রধানমন্ত্রী না বলতেন এটা ভালো হতো। কারণ আপনি এখনই যে এত, এখন আমি আপনাকে বলছি উনি যে বলছে যে ছাত্রদের কোটা ইস্যুটা তো আর কোটার মধ্যে ছিল না ছাত্রদের। আপনি যখন এই কোটার ইস্যু দিয়ে আপনি সলভ করলেন, যখন সেই সময় অনেকগুলো প্রাণ ঝরার পরে করলেন। এখন কি রাজনীতি, আমি আপনাকে বলছি, ফখরুল আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি 2 মিনিট ধারাবাহিকভাবে বলছি যে তখন আর কিন্তু এই ইস্যুটা ছিল না। অনেকগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে আপনি এই সংকটের সমাধানের জন্য তড়িৎ ব্যবস্থা হিসাবে বসছেন। মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলিয়েট ডিভিশন বলেছে, তখন রাষ্ট্রপক্ষ অ্যাপিলিয়েট ডিভিশনকে বলেছে যে সরকারের নির্বাহী আদেশ বাতিল করার কোর্টের এখতিয়ারই নেই। কোর্টে অ্যাপিলিয়েট ডিভিশন এই আর্গুমেন্ট গ্রহণ করেছে। আগে কিন্তু আমরা শুনিই নেই, যখন এই রায়টা হয়েছে তখন আমরা শুনিই নাই যে এটার এখতিয়ারই কোর্টের ছিল না। তো এরপরে আপনি দেখেন ছাত্ররা কিন্তু, যেহেতু ঘটনা অনেকগুলো ঘটেছে, অনেকগুলো প্রাণ, তখন কিন্তু তারা 4 দফা দিয়েছে, 8 দফা দিয়েছে, 9 দফা দিয়েছে। এবং এইগুলোকে কেন্দ্র করে একটার পর একটা সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আজকে এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সরকার আসলে আলোচনার দরজা খোলা। আলোচনা আপনি আজকে বঙ্গবন্ধু কিন্তু বলেছিল যে আমার ভাইয়ের রক্তের আপনার এই প্রজন্ম, আমরা যেটাকে বলছি জেনারেশন জেড জেনারেশন, এটা আমাদের মিলেনিয়াম জেনারেশন না, এই জেড জেনারেশনের মনস্তত্ত্ব পড়ার জন্য আমাদেরকে সেই রকম প্রস্তুতি লাগবে। আপনি আজকে এত কিছু করার পর আপনি এখন ইয়ার কথা খুলে রাখছেন, কিন্তু সময়ের কাজটা সময়ে করতে হয়। সময়ের কাজটা যখন অসময়ে চলে যায়, আজকে এই নেতৃত্ব যারা দিচ্ছে, আজকে যদি তারা এখানে বসে এর মধ্য দিয়ে সবকিছু মেনে নিয়ে করে, এই ছাত্র রাজনীতির ইতিহাসে এরা গাদ্দার হিসাবে চিহ্নিত হবে। এবং আমি যেটা বললাম 9 দফার মধ্যে উনি খালি বলছেন যে কোটা ছাড়া, সংস্কার ছাড়া সব মেনে নিয়েছে। আপনি কোনটা মেনে নিয়েছে বলেন তো? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা উবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে বা মন্ত্রী পরিষদের যাদের ব্যাপারে তাদের বক্তব্য ছিল, উনি কি কোনোদিন বলেছেন এরা দায়ী? পুলিশকে আপনারা ক্লোজ করেছেন, আপনি বলেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা একটা নির্মম ঘটনা। আপনি পুলিশ ইয়াটা কি দিয়েছে, এফআইআরটা কি দিয়েছে? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সহকর্মী ছিল, টকশোতে গিয়ে উনি বলেছেন পুলিশের একজন ডিআইজি উপস্থিত ছিল। আপনারা কিভাবে বলেন পুলিশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সন্ত্রাসীরা করেছে? আলোচনা করব না, এই কথাগুলো বলতে হবে। এফআইআর এ কি আছে? জি, আমরা একটি বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, জেড এসএম দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। জেড এসএম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর মহিদুজ্জামান স্যার, আপনার কাছে একটু আসি যে ছাত্ররা আসলে সরকার আলোচনার দরজা খোলা আছেও বলেছে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু তারা আসলে আলোচনায় যাচ্ছে না। আসলে মানে অবস্থাটা কি আরো জটিল হচ্ছে কিনা বা সমাধানের পথ এটা একটা আমাদের ডক্টর সিদ্দিকী বললেন যে ছাত্রদের হাতে তো নাই, তারা যেতে পারবে না। যদি যায়ও, মনে করেন সমন্বয়করা যদি বাইরে, আগে তো একটা থ্রেড দিয়ে দিল যে যদি তারা যায় তাহলে তারা গাদ্দার। ব্যাপারটা তো এরকম, ওদের হাতে তো নাই। ওরা যদি যায়ও তো আন্দোলন থামবে না, ওরা জানে ওদের বরং আসামি করা হবে। এই সমন্বয়করা যদি মনে করেন আলোচনায় যায়, তা তো বলেই দিচ্ছে তাহলে সে গাদ্দার। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? ফলে আজকে দেখেন থানা অ্যাটাক করেছে, বা এই যে মানে আওয়ামী লীগের সাথে যে সংঘর্ষ কার কার হয়েছে, সব জায়গায় বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সেখানে কোনো ছাত্র আছে? যেখানে আপনি শান্তিপূর্ণ সমাবেশ আছে সেখানে ছাত্ররা আছে। মনে করেন এটা ফ্যাক্ট, বঙ্গবন্ধু মেডিকেলে এই যে শাহবাগে সামনে ছাত্ররা আছে, সামনে দিকে গিয়ে তো অ্যাটাক করে না, তারা তো বলছে যে আমরা অ্যাটাক করি নাই। এবং আপনাদের সমগ্র সাংবাদিকরা সবাই তো দেখছে যে ঢুকে ওখান দিয়ে একটা পিছন দিয়ে একটা অংশ গিয়ে অ্যাম্বুলেন্সগুলো সব ভেঙে ফেললো।
আসলে তো তারা ছাত্র না, কিন্তু মিছিলে তো সামনে ছাত্র, ওইখানে যারা আছে তারা ছাত্র। বা আপনি যদি এই দিকের দেখেন, এই রামপুর ড্রিপেস যেখানটায় শান্তিপূর্ণ সমাবেশ, সেখানে কিন্তু ছাত্রই আছে, কিন্তু যেখানে গন্ডগোলগুলো হচ্ছে সেখানে আর ছাত্ররা নেই। না, একটি বিষয় হচ্ছে, যদি আপনি কি মনে করেন যে কোনো ছাত্র গিয়ে একটা থানা অ্যাটাক করবে, কোনো ছাত্র গিয়ে আমাকে অ্যাটাক করবে? এখন প্রশ্নটা হলো যে এটাই হলো সত্য, যে এই ছাত্রদের এই এত বহুমুখী হয়ে গেছে, এদের হাতে কোনো নিয়ন্ত্রণ নাই। এরা যদি বসতে চায় না, এরা যদি বসতে চায় তাহলে ঠিক এদেরই বলবে গাদ্দার। এবং একটি বিষয় হচ্ছে যে যদি রাজনীতি ঢুকেও থাকে, সেক্ষেত্রে কি সরকার সমাধানের পথে মানে এখন শুনেন, আমি যেটা বলছি যে প্রথম যে 4 দফা নিয়ে কথা হলো, সেখানে কিন্তু আইনমন্ত্রী বলছে যে না, এটা কোনো অযৌক্তিক না, বা এটা কোনোটা না পারার মতো না, তাই না? যে ঠিক আছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, এবং এই যে আলোচনা হয়েছে কালকে আমরা বিস্তারিত বর্ণনা শুনছি শুরু থেকে, এর বাইরেও যেগুলো মিডিয়াতে আসে নাই এমন কিন্তু আলোচনা হয়েছে শুরু থেকে। আমরাও ভাবতাম যে আলোচনা হয় নাই, আলোচনাটা জুলাই মাসের শুরু দিক থেকেই হয়েছে। সরকারের পক্ষ থেকে নানা শিক্ষকদের, না মনে করেন আমাদের ভাইস চ্যান্সেলরের সাথে হয়েছে, সরকারের নানা লোকদের সাথে হয়েছে, কিন্তু হয়তো তারা বলছে যে না, এটা মিডিয়াতে দেওয়া যাবে না। আমরা ঠিক আছে, আমরা যাই, গিয়ে আলাপ করে দেখি, তখন আমরা এটাকে প্রকাশিত করব। তারা পারে নাই, কারণ এখানে সারা দেশের সমন্বয়ের কাছে 60, এবং এখন তো এমন এক জায়গায় গেছে যে কোনো 6 জন না, তার সাথে আরো 10 জন দেন। তারা একেবারে অনেস্টলি একমত হয়ে দাঁড়াইয়া বলল যে না, আপাতত আমরা বন্ধ রাখবো, তারপর আমরা আমাদের এই হয়েছে, এই স্টেজ আমরা আগাবো না। পারবে না তো বলছে, তাহলে তো তারা গাদ্দার। ওই 60 জন একত্র হইলেও তারা গাদ্দার, 60 জন একত্র হয়ে বললেও 60 জনকে বলা হবে তারা গাদ্দার। একেবারে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বললাম। এবং যারা সাধারণ ছাত্র, যাদের মাথায় পতাকা দেশের, এই তরুণ, এই মেধাবী জেড জেনারেশন বলেন, ওয়াই জেনারেশন বলেন, এখন তো আমাদের ওয়াই দরকার, এক্স ওয়াই তো, তাই না? তো সেখানে যাই বলেন না কেন, এখন আসলে নিয়ন্ত্রণটা তাদের হাতে নেই, নিয়ন্ত্রণটা অন্য জায়গায় চলে গেছে। এটা একটি পুরোপুরি রাজনৈতিক সেই জায়গা থেকেও কি সমাধান করা যায়? আমরা কি আবারও দেখব এই ধরনের পরিস্থিতি? আমি বলবো যে বিরোধী দল তো একটা আপার হ্যান্ডে আছে, তারা এরকম একটা ইনোসেন্ট একটা যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা সুযোগটা গ্রহণ করতে পেরেছে। এখন সেই খেলায় কিভাবে সরকার বিরোধী দল খেলবে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, বা আমরা যে মতেরই সমর্থন না করি, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই এটার সমাধান হোক। এবং সেই সমাধানটা প্রধানমন্ত্রী তো শুধু বলে না যে ছাত্রদের, তিনি সকলের জন্যই ডায়ালগ ওপেন। স্যার, আপনার কাছে আমি আসবো, শান্তিপ্রিয় সমাধানের কথা বললেন ডক্টর মহিদুজ্জামান। এত লোক মারা যাবে। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার, আসলে শান্তিপ্রিয় সমাধানের রাস্তা দেখছেন কিনা? আমরা যে আগামীকালও যেন এই ধরনের ভয়াবহতা আমরা না দেখি, সেক্ষেত্রে শান্তিপ্রিয় সমাধান। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আসলে এই আন্দোলনটা এই পর্যায়ে যাবে এটা বোধহয় কেউ ভাবেও নেই। এবং এখন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, বিরোধী দল এখান থেকে যদি কোনো ফায়দা নিয়ে চেষ্টা করে, সেইটাও যে হবে সেটা হয়তো তারাও ভাবে নাই। কিন্তু আমি যে আপনাকে প্রথম পার্টে যেটা বলছিলাম, যে আসলে কিছু সিদ্ধান্তহীনতা, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু মানে অহমিকা, সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আন্দোলনটাকে ধাপে ধাপে এরকম দিকে ঠেলে দেওয়া হয়েছে। যেমন ধরেন মন্ত্রীদের সাথে, এখন তো আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। আমি যেটা বলছি যে আপনি মন্ত্রীদের সাথে আলোচনা হয়েছিল ছাত্রদের, এরপরে যদি ডিবি অফিসের এই নাটকটা না হতো, তাহলে কিন্তু পরিস্থিতি একটা স্বাভাবিক হতো না। কিন্তু যেটা আপনি করেছেন না, এখন আপনি হইতো না, এটা আমরা হাইপোথেটিক্যালি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি তো কার্যক্রমটা তৈরি করে দিলাম এই ধরনের, এরকম এই সুযোগটা দেওয়া উচিত হয়নি। এখন বাংলাদেশে আপনি বলছেন রাজনীতিতে নানামূলক এলিমেন্ট থাকবে, সরকারের কাজ হলো যে নিজেকে নিরাপদ রাখার জন্য, দেশকে নিরাপদ রাখার জন্য একটা জুডিশিয়াস, একটা খুবই বাস্তব বিচার বুদ্ধি সম্পন্ন আমার কাছে মনে হয়েছে যে এখানে এটার অভাব ছিল যথেষ্ট। ফলে আজকে এই যে পরিস্থিতিটা ঠেলতে ঠেলতে আমরা এমন 15 তারিখের ঘটনা না হলে এই আন্দোলন হয়তো অন্যরা সুযোগ নিতেও পারতো, এখন যেটা ওনারা অভিযোগ করছেন সেটাও হয়তো পারতো না। কিন্তু একটার পর একটা, এবং গতকাল যেটা আপনারা আমি বলেছি যে শহীদ মিনারে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আপনাদের যে লক্ষ লক্ষ মানুষ আছে, কোনো কিছুই তো হয় নাই। কিন্তু যখনই বলা হয়েছে যে আজকে আওয়ামী লীগ জমায়েত হবে,
ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত হবে, প্রতিরোধ। এবং কালকে রাতে আপনি ফেসবুক গুলো দেখেন, আমি বলি একটু আচ্ছা ভাই, হওয়ার প্রস্তুতি হয় না, মানে অনেক সময় মেঘ হয়, ওটা গত ঝড় প্রস্তুতি হয় না, কে বলছে? ওখানে দিতে এক দফা দাবি ঘোষণা করে, এটাই তো হওয়া। ঠিক আছে, বড় কোনো হওয়া তো দরকার নাই। আমি এখন বলছি এক দফাই তো বড় হওয়া। আচ্ছা, এক দফা কি হতে পারে না? রাজনৈতিক আন্দোলন এটা কি নিষিদ্ধ? না না, এটা কি নিষিদ্ধ? সরকারের বিরুদ্ধে এক দফা ওই প্রস্তুতি বিএনপি তো বহু দিয়েছে, আজকের সারা দেশে ভায়োলেন্সের পূর্বাভাস। আচ্ছা, আমি একটু বলি আমার সময়টাতে যে বিএনপি তো একাধিকবার এক দফা দাবি দিয়েছে, সরকারের কিছু হয়েছে, কিছু করতে পেরেছে? তারা করতে পারেনি। এক দফা তো এটাই প্রথম বাংলাদেশে না, এক দফা বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটাকেই যদি মনে করেন এক দফা দিয়েছে, রাজনীতিতে বিরোধী যারা থাকবে, তারা ভিন্নমত যারা থাকবে, তারা দিতে পারে। কিন্তু যখন আপনি কালকে আবার বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ করবেন, এবং এই প্রতিরোধের নামে আজকে সকালে যারা ছিলেন, ওই যে বলছেন যারা, যে আমরা খুবই দুঃখ, সে আওয়ামী লীগের সদস্য হোক, বিএনপির সদস্য হোক, পুলিশ সদস্য হোক, ছাত্র হোক, স্বাভাবিক যার মারা যায় প্রত্যেকের পরিবারের কাছে সেটা অমূল্য, আমাদের কাছেও তারা অমূল্য। এই যে যানগুলো চলে গেল, আপনি প্রতিরোধ করতে যে আপনি তো, আপনার কাছে তো বাহিনী আছে, আপনার কাছে বাহিনী আছে, আপনার কাছে সমস্ত কিছু আছে, আপনার কাছে আপনার কর্মী বাহিনী নামিয়ে দিয়ে, এরকম কর্মী বাহিনী কেউ তো নিরস্ত্র ছিল না। পিজি হাসপাতালের ঘটনাটা শুরু করেন, প্রথমে এসে এখানে জমায়েত হয়েছে, জমায়েতের উপর আমরা আপনাদের মাধ্যমে জেনেছি যে ওদের উপর আক্রমণ করছে, ধাওয়া করে ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে দুই পক্ষেই কিছু টিয়া করেছে, কিন্তু যেটা হয়েছে খুবই নিন্দনীয় কাজ। যে আমাদের দেশে আপনি না দেখলে তো এখানে আমি আপনাকে বলি যে একেবারে লাইভ হচ্ছিল যে একটা গ্রুপ যাচ্ছে, যাই হোক আমরা সব দেখবো, আমি সব দেখবো, দেখলাম যে কিছু ছেলে ভাঙচুর করছে, খুব সব দেখবো, একজন মানুষ যে সব দেখবো এরকম তো না, কিন্তু আমাদের কাছে এই ঘটনাটা খুবই নিন্দনীয়। স্যার, এই যে রাতে আমরা যখন কথা বলছি, এখনো মোহাম্মদপুরের অবস্থা খুবই ভয়াবহ, মোহাম্মদপুর বসিলার দিকে, কিন্তু আমরা একটি শান্তিপূর্ণ সমাধান সবাই চাই, এবং এখনো শান্তিপূর্ণ সমাধানের দিকে আমরা এখন যেটা মনে করি যে আপনি এখানে হ্যাঁ চলছে, এখন আমরা একটা প্রাণ ঝরে যাক, এটা কেউ চাইবে না। আমরা রাজনৈতিক ফায়দা নিতে পারি, আমরা অনেক কিছু নিতে পারি, এক পক্ষ হলো যে কোনো প্রাণ গিয়ে হলো আমাদের ক্ষমতায় থাকতে হবে, আর এক পক্ষের হয়তো স্বপ্ন হলো যত প্রাণ যাক আমাদের ক্ষমতায় যেতে হবে। বিষয় তো এর বাইরে আর নাই, বাইরে আছে আর কিছু। আপনি বাংলাদেশের ইতিহাসে উনি বলছেন যে এটা বলতে পারবো না, আমরা কেন বলতে পারবো না? বাংলাদেশের ইতিহাসে কোন আন্দোলনে অর্জনের জন্য এত প্রাণের আত্মহুতির ঘটনা গেছে? আমরা শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আমরা শান্তিপূর্ণ সমাধান আবারও আসবো, আলোচনা আরো করব নিশ্চয়ই। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সম্প্রতিকে নিচে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। জেডএসআরএম দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার, আপনার কাছে একটু আসতে চাই, আসলে আমরা শেষ সমাধানটা কিভাবে হবে, শান্তিপূর্ণ সমাধান? আপনি নিজেও বললেন যে আসলে শান্তিপূর্ণ সমাধানটা কিভাবে? আসলে তো শোনেন, যে কোনো সমাধান হতে পারে ডায়ালগের মধ্য দিয়ে, আমি মনে করি। ডায়ালগের পরিবেশ সারা যদি যান তাহলে আপনার হবে সংঘর্ষ, রক্তপাত, সেটা তো কাম্য না। আমি সেজন্য সবাইকে আহ্বান জানাবো, এখানে সরকার এবং বিরোধী দল হোক, যারা আন্দোলনকারী শিক্ষার্থী, আসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলে লাভ নাই। আমাদের ডক্টর সিদ্দিক প্রথম যেটা বলছে ওইটাই ফ্যাক্ট। এরা কেউ যদি আগায় আসে, মানে আর কে আগায় আসবে, সংখ্যা তো অনেক, ওই 6 জন বলছেন তো বলেই দিয়েছে ডক্টর সিদ্দিক যে এরা এই 6 জন যদি এখন আন্দোলন প্রত্যাহার করে রিয়েলিও, তাহলে তারা গাদ্দার হিসাবে ট্রিট হবে। তারা জানে না সেটা আমি হতে যাবো, কোনো কিছুর বিনিময়ে আমি এটা হতে যাবো, আর গভর্নমেন্ট তাদের সাথে করে লাভ কি? এবং অনেক কিছুই, এই যে 4 দফা যে মন্ত্রীদের সাথে বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু ঐক্যমত হয়েছে, এবং তারা বলছে আমরা বাইরে গিয়ে আলাপ করে সবার সাথে তখন আমরা ডিক্লেয়ার করি, পারে নাই তারা ডিক্লেয়ার করতে। সুতরাং তাদের হাতে নেই, এখন হলো রাজনীতিবিদদের হাতে। সুতরাং সেটা আমাদের রাজনীতিবিদদের যদি সেই সদ্বুদ্ধি উদিত হয়, তাহলে একটা শান্তিপূর্ণ সমাধান হবে, নয়তো আরো রক্তপাত হবে। রক্তপাত একেবারে কেমন না, কারণ আসলে সবচেয়ে জটিল হয়েছে এখানে যে অনেক পক্ষ, সরকার তো মনে করেন একটা পক্ষ, কিন্তু আন্দোলনের ভেতরে অনেক পক্ষ রয়েছে, সেটা একেবারে নিশ্চিত। বিএনপি আছে সেটা প্রকাশ্যে, এবং স্বাভাবিকই বিএনপি থাকবে। জামাত তো আছেই মরিয়া, কারণ তাদের আপনি ব্যান করা হয়েছে এখন তারা, এবং অনেক জায়গায় কিন্তু সব জিনিস আসছে যে তারা বলছে যে আমরা যদি না হেল্প করতাম তাহলে তোমরা কি পারতে ছাত্রলীগের সাথে? পারতো না তো। আপনি মনে করেন সূর্য সেনার লেখা স্টুডেন্ট মানে বললো, আমি জানতাম না গতকাল,
ওখানে একটা ছেলে প্রথম ভাগ্যের জোর বিছনা ফেলাইছে আগে 3 তালা দিয়ে, তারপর ওরে ফেলাই দিয়েছে। এইটা আমি কোনোভাবে বিশ্বাস করবো না যে কোনো সাধারণ ছেলে ছাত্র আর এক ছাত্রকে 3 তালা দিয়ে ফেলাই দিতে পারে, তাই না? এইটা তারাই পারে, যারা পারার তারা পারে। এবং ওর ভাগ্য ভালো যে আগে বিছনা পড়াবার কারণে বিছনার উপরে পড়ায়, এই জন্য ওর মানে ডেট হয় নাই, আহত হয়েছে কিন্তু জীবনে বেঁচে গেছে। সুতরাং এই তারা তো স্বাভাবিকভাবে, আমি বলবো না তাদেরটাও যে অস্বাভাবিক বা আপনি প্রত্যাশা করেন না তা না, এটা তো প্রত্যাশিত যে তারা মরিয়া হয়ে উঠবেই, যেহেতু তাদের আরও রাজনীতি ব্যান করা হয়েছে, তারা মরিয়া। অন্য অন্য ইন্টারন্যাশনাল আমেরিকা আছে, এখানে তো আমি জানি না, ইউটিউবে এখন দেখতেও ইচ্ছা করে না, এরকম গুজব আছে যে বেনজির টেনজিরদেরও আছে ইনভলভমেন্ট, জি, যে কারণে আগের বেনজির ইস্যুটা তো এটা চাপা পড়ে গেছে। এবং বেনজির ইস্যু দুটো জায়গা, একটা তো তার টাকা আছে সেখান থেকে, আর একটা হলো পুলিশের ভিতরেও তার লোক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আসলে অনেক পক্ষের কথা বললেন, ডক্টর এম ওয়াহিদুজ্জামান অনেক পক্ষের মাঝেও সমাধানের উপায় যদি বলেন 1-1.5 মিনিটে। তো আমি শেষ কথাটা বলতে চাই, বাংলাদেশে এখন যা চলছে সেটা আমরা কোনোভাবেই এটাকে মানে প্রত্যাশিত কাঙ্ক্ষিত না, কিন্তু পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে। এবং উনি ভাই বারবার একটা কথাকে আমার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ছাত্ররা যদি হয়, আপনি দেখেন ইতিমধ্যে ছাত্রদের কিন্তু তাদের কমিটি রিফর্ম হয়ে গেছে। আমরা শুনলাম যে 159 জনের সমন্বয়ক এবং তারা ঘোষণা করেছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এখনো একটা জিনিস বুঝতে পারছি না, শুধুমাত্র ছাত্রদের উপেক্ষা করে কেবলমাত্র বলছি অন্য শক্তির অনুপ্রবেশ। এই যে এই আন্দোলনে ছাত্ররাই তো বলতেছে যে এই সহিংসতা আমরা জড়িত, আমি সহিংসতা হচ্ছে মিছিল থেকে তো হচ্ছে না। আমি বলছি যে আপনি বলেন থানা অ্যাটাক হয়ে গেছে, সেটা কি কোনো ছাত্র করতে পারে না? এটা আমি এখনো বলি ঢাকায় আপনি আন্দোলনটাকে আপনি খালি এখনো, আমি তো কথা বলতে পারছি না, এই কথাটা বলে শেষ করছি। ঢাকাতে গতকাল ঢাকায় একদম আটকে গাড়ির মধ্যে পোড়া মারার উদ্যোগ নিয়েছে মাওনা। আমি এটা সেটা হলো যে আমাকে এটা স্বীকার করতে হবে যে এই আন্দোলনের সাথে এখন ছাত্র আছে, ছাত্র বাপ আছে, ছাত্র মা আছে, ছাত্র ভাই আছে, বোন আছে এবং দেশের অন্য মানুষও আছে। শুধু এখন ছাত্রদেরকে বললেই হবে না। আমি শেষ করতে চাই এইভাবে, যে আন্দোলনের যে জায়গায় গেছে সেখানে এখন সরকারকেও অনুধাবন করতে হবে যে দেশবাসীর কি চাওয়া, ছাত্রদের কি চাওয়া, এবং সেইটাকে সামনে রেখেই যদি সরকার একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে যায় তাহলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো এবং আমরা সবাই বাঁচতে চাই, এই দেশটাকে বাঁচাতে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডক্টর এম ওয়াহিদুজ্জামান, আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেড-আসেরএম দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।